গুড ইভিনিং সকলকে। আজকের আমি মাধ্যমিক ভূগোল সাজেশন যে আমি দিচ্ছিলাম তার মধ্যে 3টে ভিডিও আমি দেওয়ার কথা বলেছিলাম। তার মধ্যে অলরেডি আজকের 3rd ভিডিও আমি দেব এবং এর আগে 2টো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা 5 নম্বরের উপরে ওভারঅল, মানে যতগুলো আমাদের চ্যাপ্টার আছে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের উপরে, তো তার মধ্যে অলরেডি আমি 5 নম্বরের একটা দিয়েছি এবং প্রাকৃতিক ভূগোল থেকে 3 নম্বর ও 2 নম্বর তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। আজকের যেটা বাকি আছে অর্থাৎ আমাদের অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ বলতে পারবো আমাদের আঞ্চলিক ভূগোল, ভারতের ভূগোল যেটা আছে, এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে আজকে আমি 3 নম্বর এবং 2 নম্বরের লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদেরকে আজকে দিয়ে দেবো। এবং আশা করি এর থেকে আমি বলবো না যে 100% পড়েই যাবে, তবে পড়ার চান্সটা থাকবে খুবই। সেরকমভাবে আমি কিন্তু প্রশ্নগুলোকে আমি রেখেছি, আমি সম্পূর্ণটা করেছি বলতে গেলে আপনাদের এবিটি এবং ডব্লিউবিটি দুটো টেস্ট পেপার ঘেটে আমি সেখান থেকে প্রশ্নগুলো করেছি। চলো এবারে আর বেশি কথা বাড়াবো না বা ভিডিওটা আর বড় করবো না এখানটায়। এবার আমরা চলে আসবো যে কী কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আজকে আঞ্চলিক ভূগোল থেকে। আঞ্চলিক ভূগোলের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আমি তুলে ধরবো আজকে। বেশি প্রশ্ন আমি এখানে দেবো না এবং আশা করি এর মধ্য থেকেই আসবে, বলতে পারো লাস্ট মিনিট সাজেশানের তোমাদের জন্য। এবং যে প্রশ্নগুলোকে দেবো তোমরা সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। তো চলো আজকের প্রশ্নগুলো আমি এখানে শো করি বা প্রশ্নগুলোকে তোমাদের দেখাই কী কী প্রশ্ন তোমাদের জন্য আজকে আমি রেখেছি। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের প্রথমে রেখেছি, ভারতের প্রাকৃতিক পরিবেশ, আঞ্চলিক ভূগোলের যে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, দুটো ভাগে ভাগ আছে, তোমরা জানো অলরেডি। এবং এই ভারতের যে প্রাকৃতিক পরিবেশ সেখান থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের রেখেছি সেগুলো কী আছে দেখো। নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অলরেডি তোমাদের কিন্তু আছে। নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা কিন্তু খুব ভালো করে করবে। তারপরে যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বনভূমি সংরক্ষণের উপায়গুলি বর্ণনা করো এবং তার পাশাপাশি মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি বর্ণনা করো। এই দুটো সংরক্ষণ, যে কোনো একটা, বনভূমি সংরক্ষণের উপায় বা মৃত্তিকা সংরক্ষণের উপায়, এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু একটা প্রশ্ন এবছর পড়ার সম্ভাবনা খুবই আছে। এটা কিন্তু তোমরা ভালো করে করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এই প্রশ্নটার পাশাপাশি তোমরা আরেকটা প্রশ্ন খুব ভালো করে রাখবে যে ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে রাখবে। তাহলে আমি কি বললাম দেখো, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন 3টি কারণ ব্যাখ্যা করো। অথবা এবার এর পাশাপাশি তোমরা কি করবে, এর ঠিক উল্টোটা, ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছিল কেন? এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে রাখবে। এছাড়া আমরা তাহলে মৃত্তিকা এবং বনভূমি সংরক্ষণের উপায় বলেছি, তার পাশাপাশি মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো দেখে রাখবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা আমি 5 নম্বরেও রেখেছি এবং 3 নম্বরের জন্য রাখলাম। যদি ওখানে না আসে, এখানে কিন্তু অবশ্যই আসবে। মালনাথ ও ময়দানের পার্থক্য, এটা 2 নম্বরের পরে, তবে 3 নম্বরের জন্য করে রাখবে তোমরা। দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খালের সেচ দ্বারা, অর্থাৎ খাল সেচ যেটা আমাদের হয়, সেই খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন? এবং তার পাশাপাশি একটা করে রাখবে যে দক্ষিণ ভারতের জলসেচ ব্যবস্থার জলাশয় সেচ অধিক কেন? জলসেচ ব্যবস্থায় জলাশয় সেচ, অর্থাৎ আমরা যে জলাশয়গুলো দেখতে পাই সেই জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা ওখানে দেখতে পাই বেশি কেন, সেটা। তারপরে আছে তোমাদের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের ভূপ্রকৃতিগত পার্থক্য, ভালো করে মনে রাখবে কিন্তু ভূপ্রকৃতিগত পার্থক্য তোমাদের চেয়েছে কিন্তু এখানে তোমরা কিন্তু অর্থনৈতিক পার্থক্য বা সামাজিক পার্থক্য কিন্তু দিলে হবে না, ভূপ্রকৃতিগত পার্থক্যটা ভালো করে দেখে রাখবে। এছাড়া তোমাদের আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য। তবে একটা কথা বলে রাখি, ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য যদি তোমরা করে থাকো, তাহলে এখানে তোমাদের যে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় এই 2 ধরনের অরণ্য আমরা দেখতে পাই, সেটা তোমাদের হয়ে যাবে। তার তোমাদের যদি এখানে পড়ে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পার্থক্য যদি না দিয়ে তোমাদের পড়ে যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং তাদের অবস্থান লেখো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে করতে পারবে। তাহলে পার্থক্যটা ভালো করে করলে কিন্তু তোমরা এখান থেকে 2 ধরনের প্রশ্ন করতে পারবে। এছাড়া যে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু অগ্রগণ্য কেন বা তামিলনাড়ুর ভূমিকা কী? উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী পার্থক্য করবে ভালো করে। তারপরে পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনীর নদীর 3টি পার্থক্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনা গুরুত্ব লেখো। আর এছাড়া আরও কিছু এক্সট্রা পার্থক্য তোমরা করে যাবে, ভাঙ্গড় ও খাদার, ভাঙ্গাড় এবং খাদার আছে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত 3টে করে পার্থক্য, 3টে 4টে করে পার্থক্য তোমরা খুব ভালো করে যাবে।
এছাড়া আর কিছু পার্থক্য হচ্ছে সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন এটা করবে। আর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এটা ভালো করে দেখে যাবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখতে পেলে, তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভালো করে। তারপর আমরা চলে যাব যে ভারতের যে প্রাকৃতিক পরিবেশ, ভারতের প্রাকৃতিক পরিবেশের উপরে কিন্তু 2 মার্কসের কিছু প্রশ্ন আমি তোমাদের এখানটায় রেখেছি। তা 2 মার্কসের জন্য আমি কী করবো দেখো, 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট রেখেছি। দেখো 2 মার্কসে তো অ্যাকচুয়ালি ওইভাবে কেউ সাজেশান দিতে পারে না, তবে আমি চেষ্টা করি যেখানে খুব অল্প সংখ্যক প্রশ্ন রাখার, তার মধ্যে থেকে অবশ্যই আসবে। এবং বিশেষ করে যেগুলো লাল স্টার দিয়ে দিয়েছি দেখো, সেগুলো তো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা প্রবল। দেখো ডেকান ট্রাপ কাকে বলে, ভাবর কাকে বলে, মালনাথ ও ময়দান কি, কয়াল কি, দুন বলতে কী বোঝো, তাল কি, রেগুড় কি, এগুলো 2 মার্কসের মতন করে করে যাবে এগুলো। মরুস্থলী কি, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, ধাপ চাষের গুরুত্ব কী বা ধাপ চাষের আমরা সুবিধাগুলো কি দেখতে পাই, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য, এটা ভালো করে করবে, কৃষি বনসৃজন কাকে বলে এবং তার 2টি উদ্দেশ্য। আচ্ছা, এখানে বলে রাখি কৃষ্ণ মৃত্তিকা পলিমৃত্তিকা 2টি করে বৈশিষ্ট্য লেখো। এছাড়া পাশাপাশি করে রাখবে ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে মৃত্তিকাগুলোকে আমরা দেখতে পাই সেই মৃত্তিকাগুলোর বৈশিষ্ট্য ভালো করে করতে হবে। তারপরে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা বা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষের জলবায়ুতে কী প্রভাব ফেলতে পারে, তাহলে 2 মার্কসের মতন আমাদের শীতকালে যে পশ্চিমী ঝঞ্ঝাটাকে আমরা দেখতে পাই সেটাকে ভালো করে করবে। এছাড়া পাশাপাশি আমি আর কিছু প্রশ্ন তোমাদের জন্য এক্সট্রা করে রেখেছি, এগুলো এক্সট্রা বলতে পারো। সেগুলো হচ্ছে বরদৈছিলা কী, কালবৈশাখী কী, আশ্বিনের ঝড় কী। তারপরে আছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, রেইন ওয়াটার হারভেস্টিং কাকে বলে, ভাঙ্গর, খাদার, তরাই, বেট, আঁধি, ম্যানগ্রোভ, দোয়াব, এগুলো কী, এগুলো তার যে কনসেপ্ট আমরা জানি সেই কনসেপ্টগুলো তোমাদের এখানটায় আসতে পারে। এছাড়া ধাপ চাষ কী, সমোন্নতি রেখা চাষ বলতে কী বোঝো, ম্যানগ্রোভ অরণ্য মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য, এইগুলো তোমরা কিন্তু করে যাবে। তবে যেগুলো বলি তোমাদের এই যে কটা আমি যে লাল স্টার চিহ্ন দিয়ে রেখেছি এগুলো একটু ভালো করে করবে। এই ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য এবং এই যে মৃত্তিকার বৈশিষ্ট্যটা ভালো করে করবে পশ্চিম ঝঞ্ঝা পর্যন্ত। এছাড়া বাদবাকি যেগুলো আছে এগুলো আমরা এক্সট্রা দিয়েছি, এগুলো দেখে যাবে, যদি সময় হাতে থাকে এগুলো ভালো করে দেখে যেও। মোটামুটি এখান থেকে আশা করি তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এবার আমরা চলে যাব ভারতের অর্থনৈতিক পরিবেশ। দেখো এই যে ভারতের অর্থনীতি, তাহলে আঞ্চলিক ভূগোলের মধ্যে আমাদের 2টো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, আরেকটা বলেছিলাম ভারতের অর্থনৈতিক পরিবেশ। আজকে আমরা চলে যাব এই যে ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিবেশ, সেই অর্থনৈতিক পরিবেশের উপরে কিছু প্রশ্ন উত্তর। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমরা জানি এখানে আমাদের অলরেডি আরও 4টে ব্রাঞ্চ আছে, অর্থাৎ 4টে সাব ইউনিট ভাগ করা আছে। সেখানটায় কী কী আছে আমাদের না, এই অর্থনৈতিক পরিবেশের মধ্যে কৃষিকাজ আছে, ভারতের কৃষি, ভারতের শিল্প, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এবং হচ্ছে আমাদের যে জনসংখ্যা বা আমাদের যে নগর গড়ে ওঠা। তো চলো সেখান থেকে আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের রেখেছি। তবে একটা কথা বলে রাখি, কাকে কেন ভারতের রুর বলা হয়, কাকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয়, কাকে কেন ভারতের ডেট্রয়েট বলা হয়, কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এই যে 4টে প্রশ্ন, আমাদের 4টে যে গুরুত্বপূর্ণ শিল্প, সেই শিল্পকে কেন্দ্র করে আমাদের এই 4টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুর, ম্যানচেস্টার, সিলিকন ভ্যালি এবং ভারতের ডেট্রয়েট, এই 4টে কিন্তু প্রশ্ন ভালো করে করবে। আমি প্রশ্নগুলোর উত্তর আমি পরে একটু আলোচনা করে দেবো তোমাদেরকে। এছাড়া বাদবাকি যে প্রশ্নগুলো দেখে রাখবে, কাকে কেন শিল্প দানব, কাকে কেন শিল্প দানব বা সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব যা কিছু বলে থাকি কেন, কোনোটাই একই প্রশ্ন। পেট্রোরাসায়ন শিল্পকে আমরা বলে থাকি জানো ভালো করে, সেই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাষায় তোমাদের কিন্তু আসতে পারে। তারপরে আছে দেখো, কাকে এখানে শিকড়ালগা শিল্প বলা হবে, এটা আবার 2 নম্বরে আমি রেখেছি, শিকড়ালগা শিল্প বলতে কী বোঝো। প্রশ্নটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এটা গেল। এছাড়া আর বাদবাকি যে আমি প্রশ্নগুলো রেখেছি তোমাদের, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো, ভারতের রেলপথের পরিবহনের গুরুত্ব বা কাকে কেন ভারতের জীবনরেখা বলা হয়, কাকে কেন ভারতের জীবনরেখা বলা হয় বা ভারত মানে রেলপথকে কেন ভারতের জীবনরেখা বলে সেটা ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। আর এবছর মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারতীয় কৃষির 3টি প্রধান বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে। ভারতীয় কৃষির যে প্রধান 3টে বৈশিষ্ট্য এটা কিন্তু খুব ভালো করে রাখবে, দেখে যাবে, এটা আসার সম্ভাবনা কিন্তু তোমাদের একটা আছে। তাছাড়া কী আছে, দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন বা দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয় কেন, ঠিক আছে, গাঙ্গে সমভূমি অঞ্চল অধিক জনঘনত্বপূর্ণ কেন বা জনসংখ্যা বেশি দেখা যায় কেন গাঙ্গে সমভূমি অঞ্চলে, বুঝতে পারলে। তারপরে হচ্ছে ভারতে পরিবহনের 3টি গুরুত্ব লেখো,
কাকে কেন ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়, আমাদের জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, কেন বলা হয় সেটা ব্যাখ্যা করতে হবে। রেলপথ সড়কপথের তুলনা, আর এটা করতে পারে রেলপথের সড়কপথের যে আমাদের যে গুরুত্ব তার তুলনা আমরা আমাদের মানব জীবনে বা ভারতীয় অর্থনীতি সমাজনীতিতে সমস্ত জায়গাতে মানে কতটা প্রভাব ফেলতে পারে দুটো, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ, এগুলো দেখে যাবে। ভারতের নগরায়নের তিনটে খুব সমস্যা, এটা কিন্তু ভালো করে পড়ে যাবে, ভারতের নগরায়নের তিনটে সমস্যা। তারপরে আছে কি আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যে আমাদের বিভিন্ন মাধ্যমগুলো দেখতে পাই আমরা, আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম মানে কোনগুলো, এই যে হোয়াটসঅ্যাপ, ইমেল থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ইন্টারনেট ব্যবস্থা, এই সমস্ত জিনিসটা একটু ভালো করে দেখে যাবে। তো এই হচ্ছে গেল আমাদের অর্থনৈতিক পরিবেশের উপরে অলরেডি আমাদের 3 মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপরে 2 মার্কস। অর্থনৈতিক পরিবেশের উপরে 2 মার্কসের কিছু প্রশ্ন আমি তোমাদের এখানে দিয়েছি। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেটা হচ্ছে আমি দিয়ে দেবো, দেখো ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, বছর কিন্তু আসার সম্ভাবনা খুবই আছে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো বা স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এছাড়া আর বাদ বাকি যে প্রশ্নগুলোর দিকে আমরা তাকাবো সেগুলো হচ্ছে, দেখো উদাহরণসহ বাগিচা ফসল, জায়দ ফসল, খারিফ শস্য, রবি শস্য, এই 4টে শস্যের মধ্যে কিন্তু একটা বছর আসার সম্ভাবনা আছে। কাকে বলে বা কী বলতে কী বোঝো, এটা কিন্তু খুব ভালো করে করে রাখবে। সবুজ বিপ্লব কী, 2 নম্বরের মতন করবে, তার দুটি সুবিধা বা দুটি অসুবিধা। জীবিকাভিত্তিক কৃষিকাজ কাকে বলে বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ কাকে বলে, উদ্যান কৃষি কাকে বলে, শস্যাবর্তন কী, শিল্প স্থাপনে পণ্য সূচকের গুরুত্ব লেখো, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অথবা বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বা বলতে কী বোঝো, আউটসোর্সিং কী, পণ্য সূচক বলতে কী বোঝো, শিকড় আলগা শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝো, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে বা তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এই উদাহরণ সহ সংজ্ঞা দাও। ধারণযোগ্য উন্নয়ন তো বললাম আগে, জনঘনত্ব কাকে বলে, এর পাশাপাশি যেগুলো করবে শিপিং লাইন, শিপিং লেন কী বা এর পার্থক্যও পড়তে পারে, দুটোর পার্থক্য লেখো শিপিং লাইন, শিপিং লেনের। এছাড়া যে কাম্য জনসংখ্যা কাকে বলে এটা করবে, নগরায়ন কী এগুলো দেখে যে, সোনালী চতুর্ভুজ, আদমশুমারি, পুনরপ্তানি বন্দর, জনবিস্ফোরণ কী, হ্যাঁ আকাশপথ, রেলপথ, সড়কপথ, জলপথের দুটো করে গুরুত্ব লিখে দেখে রাখবে। আর জনকীর্ণতা কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী, এই জিনিসগুলো ভালো করে করবে। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। আমি পরে এই প্রশ্নগুলোকে তোমাদের একটু আলোচনা করে করে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ আঞ্চলিক ভূগোলের যে দুখানা পার্ট আছে আমাদের, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, সেই দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং তারপরে যেটা বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে আমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, সবার শেষ যে চ্যাপ্টার। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে, এই যে চ্যাপ্টারটার এখান থেকে কিন্তু কোনো রকম 5 নম্বরের প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের আসে না। এখানে 3 নম্বরের প্রশ্ন অলরেডি সবার শেষের দিকে আসে, এবং এটা দুখানা পড়ে 3 নম্বরে, সেখানে একটা লিখতে হয় অথবা থাকবে। এবং 2 মার্কসের ক্ষেত্রেও তাই, দুটো থাকবে, একটা লিখতে হবে, সেখানেও কিন্তু অথবা থাকবে। তো মোটামুটি এইখান থেকে অলরেডি আমরা বলতে পারো 3, 2, 5টা নাম্বার কিন্তু আমরা কমন পেয়ে যাব। এবং এই 3, 2, 3 এবং 2 নাম্বার 5টা নাম্বার কিন্তু তোমরা অবশ্যই করে আসতে পারবে। কারণ আমি তোমাদেরকে এখান থেকে যে প্রশ্ন দুটো সবথেকে খুব ইম্পর্টেন্ট রাখবো, সেটা হচ্ছে এই ভূ সমলয় এবং সূর্য সমলয় মানচিত্রের বা উপগ্রহের, মানচিত্র বলছি, উপগ্রহের পার্থক্য। এবার এটা এই ভূ সমলয় বা সূর্য সমলয় কিন্তু ইংলিশ টার্ম দিয়ে আসতে পারে, জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সানসিনক্রোনাস স্যাটেলাইট, এই দুটো কিন্তু, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এবছর বলতে পারো 100%ই কমন, এবছর তোমাদের আসার সম্ভাবনা কিন্তু খুবই আছে এই প্রশ্নটা। এছাড়া এখান থেকে আর যে জিনিসগুলো করবে তোমরা, সেটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের এবং উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো, উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার লেখো বা 3টি গুরুত্ব লেখো। এটা এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি এটা দেখে রেখো, স্কেলের ব্যবহার অনুযায়ী টপোগ্রাফিক্যাল মানচিত্রের শ্রেণীবিভাগ করো। স্কেলের ব্যবহার আমরা যে বলেছিলাম যে মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চি সিট, ইঞ্চি সিট যেগুলো আমরা ছিল, সেই স্কেলের ব্যবহার অনুযায়ী টপোগ্রাফিক্যাল মানচিত্রকে কীভাবে শ্রেণীবিভাগ করি সেটা, এটা কিন্তু এই 5টা প্রশ্ন তোমাদের মোটামুটি খুব কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই বলতে পারো হয়তো এমন হতে পারে যে এই 5টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিয়ে তার অথবা কিন্তু এর মধ্যে থেকে একটা প্রশ্ন এসে যাবে। আমি এটা জোর দিয়ে বলতে পারি, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পাবে। এছাড়া বাদবাকি যেটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো, ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি গুরুত্ব বা ব্যবহার লেখো, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো, সুবিধা অসুবিধাগুলো লিখতে পারো, এগুলো দেখে যাবে একটু। উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্যগুলি লেখো। তাহলে আমি কি বললাম, এখান থেকে এই যে প্রথম 5টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর। এই যে 5টা আমি তোমাদের স্টার চিহ্ন দিয়ে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। বাদবাকি যে 5টা প্রশ্ন রেখেছি তোমরা একটু দেখেছি এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যেগুলোতে যাব সেটা হচ্ছে কি, এই যে
নম্বরে অর্থাৎ আমাদের যে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অর্থাৎ আমাদের লাস্ট চ্যাপ্টারের উপরে যে 2 মার্কসের যে কী কী প্রশ্নগুলো রেখেছি দেখো, দূর সংবেদন কী, বা ইংলিশতে আসতে পারে রিমোট সেন্সিং কী। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, খুব 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 ইম্পর্ট্যান্ট। আমি 3 স্টার দিয়ে দিলাম তোমাদের। এটা বছর কিন্তু খুব আসতে পারে। এছাড়া আসতে পারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও, ভূবৈচিত্র্য মানচিত্রের দুটি গুরুত্ব বা ব্যবহার লেখো, পিক্সেল কী, এফসিসি কী বা ছদ্মরং কী, সমোন্নতি রেখা কাকে বলে, মিলিয়ন শিট বলতে কী বোঝো। এটা আসতে পারে আবার আন্তর্জাতিক সিরিজের মানচিত্র কাকে বলে। এভাবে করবে। ভূসমলয় উপগ্রহ বলতে কী বোঝো, যেটা আমি 3 নম্বরে অলরেডি পার্থক্য রেখেছিলাম, তাহলে পার্থক্যটা তোমরা করলে কিন্তু ভূসমলয় উপগ্রহ কাকে বলে এবং সূর্য সমালয় উপগ্রহ বলতে কী বোঝো বা সূর্য সমালয় উপগ্রহ কাকে বলে সেটা তোমরা কিন্তু করতে পারবে। এছাড়া এই পর্যন্ত ছাড়াও বাদবাকি যে প্রশ্নগুলোকে তোমরা দেখে যাবে সেগুলো কি, এই যে সেন্সর কী, ব্যান্ড বলতে কী বোঝো, বাইনারি চিত্র কী, জিআইএস কী, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, জিপিএস কী, সার্ভে অফ ইন্ডিয়া কী বা সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, নাদির বিন্দু কী, প্রচলিত প্রতীক চিহ্ন বলতে কী বোঝো, আরএফ স্কেল কী এবং আরএফ স্কেলের ব্যবহার, এটা ভালো করে করে যাও। তবে দেখো মোটামুটি আরএফ স্কেলটাকে আমি একটু স্টার্ট দিয়ে দেবো তোমাদের কাছে, কারণ এটা একটু ভালো করে যাও। তাহলে এই যে কালারগুলো দেখেছো এই কালারগুলো কিন্তু ভালো করে করবে, এগুলো একটু দেখে যাবে। আর আরএফ স্কেলটাকে ভালো করে দেখে যাবে। দেখো এই পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এই গেল মোটামুটি আমাদের সাজেশান। আশা করি তোমাদের এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে, এবং তার আগে তো মোটামুটি তোমাদের 5 মার্কসের এবং প্রাকৃতিক ভূগোলের 3 মার্কসের সাজেশান আমি অলরেডি দিয়েছি। সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা সেই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে সাজেশান কিন্তু তোমাদের অলরেডি করা আছে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকলো। এর পরের দিনকার আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আমি আসতে চলেছি, যে ম্যাপ পয়েন্টিংয়ের উপরে। আমাকে একজন কমেন্টও করেছিল, দেখলাম যে ম্যাপ পয়েন্টিংয়ের উপরে ভিডিও দিতে, ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান এবং ম্যাপ পয়েন্টিং কোথায় কেমনভাবে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে সে সম্পর্কে তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে তুলে ধরবো বলতে পারো। এর পরের ভিডিওটা কিন্তু আমি এই ম্যাপ পয়েন্টিংয়ের উপরেই রাখছি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, খুব সুন্দর করে পরীক্ষা দাও, এটুকুই। তো তোমাদের এর আগে আমি 2খানা ভিডিও অলরেডি দিয়েছি, এবং সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সাজেশান সংক্রান্ত। 2026 সাল সামনে তোমাদের পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। বলতে পারো আমার সাজেশানটা দেওয়াটা একটু দেরি হয়ে গেছে, একটু আগে দিতে হতো। তো তবুও তোমাদের যেটুকু টাইম আছে সেটুকু টাইমের মধ্যে এই যে 3টে সাজেশান তোমাদেরকে দিলাম, সেই সাজেশানগুলোকে কমপ্লিট করো। আশা করি তোমরা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পাবে। আমি প্রচুর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম আছে। ভালো করে পরীক্ষা দাও তোমরা, আর ভগবানের কাছে কামনা করব তোমরা ভালো করে খুব সুন্দর করে পরীক্ষা দেবে। এবং এরপরে আমি একটা মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ের উপরে, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের উপরে একটা প্রশ্ন আমি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমি আনবো।